প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। চলো আজ পড়ি বেঁচে থাকার কৌশল অভিযোজন এই সম্পর্কে। অভিযোজন কি? অভিযোজন হলো জীবের মানিয়ে নেওয়ার ক্ষমতা। কোনো একটা জীব কোনো একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকতে হলে তাকে সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়, এবং এই মানিয়ে নেওয়ার জন্য জীবের অঙ্গের গঠনগত পরিবর্তন ঘটে, কখনো কখনো শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, আবার কখনো কখনো আচরণেরও পরিবর্তন হয়। তাহলে আমরা বলবো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব কোনো একটা নির্দিষ্ট পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বা বংশবৃদ্ধি করার জন্য তার দেহের গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তীয় যে স্থায়ী পরিবর্তন হয় তাকেই আমরা বলবো অভিযোজন। এখন আমরা দেখি অভিযোজনের কয়েকটি উদাহরণ সম্পর্কে। প্রথমে আমরা আসছি অঙ্গ সংস্থানগত অভিযোজন। অঙ্গ সংস্থানগত অভিযোজন কী জিনিস? না, জীব কোনো একটা নির্দিষ্ট পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কোনো অঙ্গের বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে পরিবর্তন ঘটায় তাকেই বলা হয় অঙ্গ সংস্থানগত অভিযোজন। অঙ্গ সংস্থানগত অভিযোজনে কিছু রয়েছে, যেমন এখানে আছে ক্যাকটাস। ক্যাকটাসের কি কি অঙ্গ সংস্থানগত অভিযোজন হয়েছে? ক্যাকটাস মরুভূমিতে মূলত শুষ্ক মাটিতে জন্মায়, যে মাটিতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, যেমন ফণিমনসা, ত্রিশিয়া মনসা, এগুলো হলো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বা কাঁটা জাতীয় উদ্ভিদ। এদেরকে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলা হয়। এদের মেন সমস্যা হচ্ছে পরিবেশে জলের অভাব, তাই এরা চেষ্টা করে দেহ থেকে জল যাতে না বেরিয়ে যায়, এবং সেই জন্য এদের যে পরিবর্তনগুলো দেখা যায় সেগুলো হলো এদের যে পাতা, এই পাতাগুলো কাঁটায় পরিণত হয়। পাতাতে কিউটিকেল এবং মোমের আস্তরণও দেখা যায়। কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে পাতা পুরু রোমযুক্ত হয়, এবং এই যে এই পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা খুবই কম থাকে, আবার পত্ররন্ধ্রগুলো পাতার অনেক গভীরেও অবস্থান করে। অর্থাৎ এই পাতার পরিবর্তনের মাধ্যমে এরা দেহ থেকে যাতে জল বেরিয়ে না যায় সেই কৌশল অবলম্বন করেছে। এরপর আমরা আর একটা আসবো অঙ্গ সংস্থানগত অভিযোজন, হলো রুই মাছের পটকা। রুই মাছ জলজ প্রাণী, জলে থাকে, এবং মূলত এদের যে পাখনা, সে পাখনা এদের গমনে সাহায্য করে এবং জলের বিভিন্ন গভীরতায় যেতেও সাহায্য করে। কিন্তু এদের দেহের যে উদরগহ্বর বা দেহগহ্বরে পটকা থাকে, সেই পটকাও কিন্তু মাছকে জলের বিভিন্ন গভীরতায় যেতে সাহায্য করে, ভাসতে সাহায্য করে, জলে ডুবতে সাহায্য করে। রুই মাছের পটকা মেরুদণ্ডের নিচে উদরগহ্বরে থাকে। পটকা যদি দেখি আমরা দেখব পটকা কিন্তু দুই প্রকোষ্ঠযুক্ত। সামনের যে প্রকোষ্ঠ তাকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ, পিছনের যে প্রকোষ্ঠ তাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। এই অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ এদের মাঝে রয়েছে ভাল্ব। এই ভাল্বটাই কিন্তু অগ্রপ্রকোষ্ঠ থেকে বাতাস যাতে পশ্চাৎ প্রকোষ্ঠে না যায় তাতে বাধা দান করে। অগ্রপ্রকোষ্ঠে রয়েছে রেড গ্রন্থি বা রেড গ্ল্যান্ড। এই রেড গ্ল্যান্ড গ্যাস উৎপন্ন করে। যখন রেড গ্ল্যান্ড গ্যাস উৎপন্ন করে তখন অগ্রপ্রকোষ্ঠটি আয়তনে বেড়ে যায়, এবং বললাম প্রকোষ্ঠ দুটির মাঝে যে ভাল্ব আছে সে ভাল্ব কিন্তু অগ্রপ্রকোষ্ঠ থেকে বাতাসকে পশ্চাৎ প্রকোষ্ঠে যেতে দেয় না। এর ফলে এই সময় আপেক্ষিক যে গুরুত্ব, সেই গুরুত্ব কমে যায়। এর ফলে মাছ উপরের দিকে উঠে আসে, মানে জলের উপরের দিকে উঠে আসে। পরে যখন ভাল্বটা খুলে যায় তখন অগ্রপ্রকোষ্ঠ থেকে বাতাস পশ্চাৎ প্রকোষ্ঠে যায়,
এবং পশ্চাৎ প্রকোষ্ঠে রয়েছে রক্তজালক, যাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। এই রেটিয়া মিরাবিলিয়া দ্বারা যখন গ্যাসটা শোষিত হয় তখন পটকাটা চুপসে যায় এবং এর যে আপেক্ষিক গুরুত্ব, সে আপেক্ষিক গুরুত্ব সেই সময় বেড়ে যায়। আপেক্ষিক গুরুত্ব বেড়ে গেলে মাছ জলের গভীরে চলে যায়, মাছ আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। এরপরে আসছি পায়রার বায়ুথলি। পায়রা হচ্ছে একটা খেচর প্রাণী, আকাশে অনেকক্ষণ উড়তে পারে এবং এদের যে ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি যুক্ত থাকে। এই বায়ুথলিগুলো যখন পায়রা আকাশে ওড়ে তখন ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে। তাছাড়া বায়ুথলিগুলোতে বাতাস ভর্তি হওয়ার জন্য পায়রা ওজনে হালকা হয় এবং এতে পায়রার উড়তেও সুবিধা হয়। এরপরে আসছি আমরা শারীরবৃত্তীয় অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজন কি না, কোনো জীব যখন কোনো একটা নির্দিষ্ট পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তার শারীরবৃত্তীয় পদ্ধতিগুলির পরিবর্তন ঘটায় তাকেই বলা হয় শারীরবৃত্তীয় অভিযোজন। এখানে আমরা পড়ব সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন। সুন্দরী গাছ সমুদ্র উপকূলে লবণাক্ত মাটিতে জন্মায়। যে মাটিতে লবণের পরিমাণ অনেকটাই বেশি, এই উদ্ভিদগুলোকে লবণাম্ব উদ্ভিদ বলা হয় বা হ্যালোফাইট বলা হয়। এদের যেহেতু ওই পরিবেশে অর্থাৎ ওই মাটিতে থাকছে, যে মাটিতে লবণের পরিমাণ অনেক বেশি, জল সবসময় কর্দমাক্ত কাদা এবং মাটিতে অক্সিজেনের পরিমাণ কম, সেই পরিবেশে থাকার জন্য এদের মূলের একটা পরিবর্তন দেখা যায়। কি না, এদের কিছু কিছু মূল মাটি ফুঁড়ে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে বৃদ্ধি পায় এবং উপরের দিকে গোঁজের আকারে বেরিয়ে আসে। এগুলোকে আমরা বলি শ্বাসমূল। শ্বাসমূল কেন তৈরি হয়েছে? এদের যে মাটিতে জন্মাচ্ছে, যে সেই মাটিটা হচ্ছে লবণাক্ত মাটি, সবসময় ভিজে, মাটিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম, সেজন্য এদের শ্বাসকার্যে অসুবিধা দূর করার জন্য কিছু কিছু মূল কিন্তু মাটি ফুঁড়ে ওপরের দিকে উঠে আসছে, এদেরকে আমরা বলছি শ্বাসমূল। এবং শ্বাসমূলগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শ্বাসমূলের উপরিভাগে অসংখ্য ছোট ছোট রন্ধ্র রয়েছে, শ্বাসরন্ধ্র বলা হয়। এর মাধ্যমে কিন্তু এরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। আর এদের অতিরিক্ত লবণ দূর করারও পদ্ধতি রয়েছে। সুন্দরী গাছ মূলের মাধ্যমে যখন মাটি থেকে লবণাক্ত জল শোষণ করে তখন সে জলকে পরিশ্রুত করে এবং বাড়তি লবণটা দেহ থেকে দেহের বাইরে বের করে দেয়। এদের পাতাতে লবণ গ্রন্থিও রয়েছে, যার মাধ্যমে কিন্তু এরা দেহের লবণকে বাইরে বের করে দিতে পারে। আর দেহের লবণকে এরা বাকলের মাধ্যমে পাতাতেও এবং বাকলেও সঞ্চয় করে রাখে এবং সময় মতো বাকল মোচন বা পত্রমোচনের মাধ্যমেও দেহের লবণকে এরা দেহ থেকে দেহের বাইরে বের করে দেয়। এরপরে আমরা আসছি উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতা। উট হচ্ছে মরুভূমির একটা প্রাণী, একে মরুভূমির জাহাজ বলা হয়। উট যেহেতু মরুভূমিতে বাস করে, যেখানে জলের খুবই অভাব, বৃষ্টিপাত তেমন হয় না এবং এরা মূলত কাঁটা জাতীয় উদ্ভিদ খায়, যে উদ্ভিদ থেকেও জলের যোগান খুবই কম। তাই ওই পরিবেশে উট নিজেকে টিকিয়ে রাখার জন্য এদের কিছু কিছু পরিবর্তন ঘটেছে। প্রথমত দেখা যায় যে দেহ থেকে যাতে জল বাষ্পাকারে বাইরে বেরিয়ে যেতে না পারে সেই জন্য এদের চামড়া অনেক পুরু এবং চামড়াতে লোমেরও আস্তরণ দেখা যায় এবং এদের পাগুলো অনেক লম্বা, যা দেহকে
গরম বালি থেকে অনেকটা উপরে রাখতে সাহায্য করে। আর একটা এদের গুরুত্বপূর্ণ পদ্ধতি দেখা যায়, যেটা না এরা যখন নিঃশ্বাস ত্যাগ করে তখন নিঃশ্বাসের সঙ্গে যাতে জল বেরিয়ে না যায় সেজন্য নিঃশ্বাস নাসাপথে যখন থাকে তখন সেই নিঃশ্বাস বায়ু ঠান্ডা হয়, এবং ঠান্ডা হলে নিঃশ্বাসের সঙ্গে যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেগুলো ঘনীভূত হয় এবং জলকণায় পরিণত হয়, এবং নাসাপথে থাকা যে কোষ সেই কোষগুলো সেই জলকে টেনে নেয়, আর জলহীন বায়ুটা নাসারন্ধ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। উটের দেহের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের দেহে কুঁচ থাকে এবং কুঁচের মধ্যে কিন্তু ফ্যাট জমা থাকে। যখন এদের দেহে জলের খুবই অভাব হয় তখন ফ্যাট বিয়োজিত হয়, আর্দ্র বিশ্লেষণ হয় এবং এখান থেকে জল উৎপন্ন হয়। তাছাড়া এদের পাকস্থলীতে রয়েছে স্যাক, ওয়াটার স্যাক বলা হয়। যখন এরা জল পায়, কোনো জায়গায় যখন জলের সন্ধান পায় তখন একসঙ্গে প্রচুর পরিমাণে জল পান করে নেয় এবং ওয়াটার স্যাকগুলোতে সঞ্চয় করে রেখে দেয়, এবং যখন জলের অভাব হয় তখন তারা সেখান থেকে জল সরবরাহ করে। আর দেহ থেকে যাতে জল বেরিয়ে না যায় সেজন্যেও কিন্তু এরা যে মল বা মূত্র ত্যাগ করে সেটা কিন্তু খুবই অর্ধকঠিন হয় অথবা শুষ্ক হয়। এরা যে মূত্র ত্যাগ করে সেটা অর্ধকঠিন এবং মূত্রে ইউরিয়ার পরিবর্তে এরা ইউরিক অ্যাসিড ত্যাগ করে, আর যে মল ত্যাগ করে সেটা শুষ্ক। তাহলে এই পদ্ধতিগুলোর মাধ্যমে এরা কিন্তু দেহ থেকে যাতে জল বেরিয়ে না যায় সেই পদ্ধতি অবলম্বন করেছে, এবং দেহের জলকে কিভাবে কাজে লাগানো যায় যখন দেহে জলের খুবই অভাব সেই পদ্ধতিও এরা অবলম্বন করেছে। উটের দেহের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে উটের লোহিত রক্তকণিকা। উটের যে লোহিত রক্তকণিকা সেই লোহিত রক্তকণিকাগুলো ডিম্বাকার হয় এবং ছোট হয়, এবং ডিম্বাকার হওয়ার জন্য এরা কিন্তু বেশি পরিমাণে অক্সিজেনও সরবরাহ করতে পারে। আর ডিম্বাকার ছোট হওয়ার জন্য যখন রক্ত ঘন হয় তখন সেই ঘন রক্তের মধ্য দিয়েও কিন্তু লোহিত রক্তকণিকাগুলো চলাচল করতে পারে, এমনকি ছোট ছোট রক্তবাহের মধ্যে দিয়েও এরা চলাচল করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য না এদের যে লোহিত রক্তকণিকা তাদের অভিস্রবণ চাপ সহ্য করার ক্ষমতাও কিন্তু অনেকটাই বেশি। যখন উট জল পান করে, যখন জলের সন্ধান পায়, অনেকটা জল পান করে, তখন এই লোহিত রক্তকণিকাগুলো জল শোষণ করে এবং ফুলে ওঠে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এরা ফেটে যায় না। এই ক্ষমতা থাকার জন্য উট কিন্তু যখন জলের অভাব হয় তখন লোহিত রক্তকণিকা থেকে জলটা বের করে দেয়, আবার যখন বেশি জল পায় তখন দেহ থেকে বা রক্ত থেকে বেশি পরিমাণে জল এরা ধরে রাখতে পারে। তাহলে আজ তোমরা এতটাই পড়াশোনা করবে।